দেশের মাটিতে পা রাখল সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ নাবিকরা। চট্টগ্রাম বন্দরের সংবর্ধনা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফর নিয়ে মাতামাতির কিছু নেই ও মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং শান্তকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। সহ অধিনায়ক তাসকিন, বাদ পড়েছেন সাইফুদ্দিন। শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া 23 নাবিক বহনকারী জাহাজ এমভি জাহান মনি 3 চট্টগ্রাম বন্দরে জেটিতে পৌঁছেছে। গতকাল বিকেল 4টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। দীর্ঘদিন পর নাবিকদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় চট্টগ্রাম বন্দরের মুক্ত নাবিকদের দেয়া হয় সংবর্ধনা। চট্টগ্রাম থেকে রুবেল উদ্দিনের তোলা ছবিতে সারোয়ার আমিন বাবুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দীর্ঘ বিভীষিকা পার করে সোমালিয়া জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ দীর্ঘ 1 মাস পর অবশেষে দেশে পৌঁছেছে। জিম্মি থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছেছে জাহানমণি 3। বন্দরে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকেরা। জিম্মি থেকে মুক্ত নাবিকদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় নাবিকদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে, আজকে আমরা ঘুমাতে পারবো। আমরা খুবই সারপ্রাইজড, আপনারা সবাই আসছেন আমাদের জন্য এখানে, আর অবশ্যই কৃতিত্ব মহান আল্লাহর। 30 দিনের মাথায় সবাই ফেরত আসছে। আজকের আনন্দ ভাষায় প্রকাশ করেন না। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়ায় বহির্নোঙরে ভিড়ে। এই সন্তানরা দীর্ঘ 2 মাস পর আমাদের মাঝে ফিরিয়ে এসছে, তাই স্বাভাবিকভাবে আমি আনন্দিত, আমি পুলকিত, আমি উচ্ছ্বাসিত। গত 12 মার্চ 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ নামের জাহাজটি সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রামে ফিরেছে জাহাজটি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। রাজধানী গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গতকালে বৈঠকে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মী। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজানা, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, শ্রমিক নেতা বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। গতরাতের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে যোগ দেন ডোনাল্ড লু। আজ পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ডোনাল্ড লুর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুরকে দেশে দাওয়াত করে আনা হয়নি, নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন লু। তাকে নিয়ে এত মাতামাতি কেন? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ। এছাড়া সেতুমন্ত্রী বলেন, সব হারিয়ে বিএনপি এখন খড়কুটো ধরে বাঁচতে চায়। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে এত মাতামাতি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, ভিসা নীতি নিষেধাজ্ঞার কোনো পরোয়া করে না বাংলাদেশ। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি করবে? তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি।
বিএনপির ভারতীয় পণ্য বর্জন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বয়কটের জোর আন্দোলন বিএনপির ব্যর্থ চেষ্টা। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। এছাড়া রাজধানীতে চলাচল করা অযোগ্য বাস শীঘ্রই ডাম্পিং করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভালো বাস, টেকসই বাস আমদানির ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছি। বাসটা আসলেই আমরা তো আগেই ঘোষণা দিয়েছি নভেম্বর ডিসেম্বরে আমরা বাস চালাবো। এ সময় মেট্রো রেলের 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয় বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে খেলার খবরে, থাকছে ক্রিকেট। নাজমুল শান্তকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ইনজুরি আক্রান্ত হলেও দলে রয়েছেন তাসকিন আহমেদ, বাদ পড়েছেন সাইফুদ্দিন। আরও জানছেন শেখ ফাহিম। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে তেমন চমক নেই বললেই চলে। এবং দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সহ অধিনায়ক করা হয়েছে তাসকিনকে। এছাড়া রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকির আলী, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিন সাকিব, রিশাদ হোসেন, শেখ মাহাদি ও তানভীর ইসলাম। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ঘোষণা করা দলে স্থান পাননি সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে তাসকিন সেরে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান। এবারের আসরে বাংলাদেশ অন্যবারের তুলনায় ভালো করবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচক। ইউএস এর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত 2জন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। 2 জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে 7 জুন থেকে। গ্রুপ অফ ডেথ খ্যাত ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। মোসাম্মদ লাখি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানায় 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুন রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেরও আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। সৈনিক লীগ হলো বাংলাদেশের যতগুলো সংগঠন আছে তার থেকে নাম্বার 1 হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সেই আশাতে আজকে দেশ পেয়েছি, পতাকা পেয়েছি।
একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কিভাবে কাজ করবেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপায়ণ সিটি উত্তরায় সম্মানিত সকল ক্রেতা এবং কর্মকর্তাবৃন্দ বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের আসবাবপত্র ক্রয়ে বিশেষ ছাড় সহ অন্যান্য সুবিধা খুব সহজেই গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। রূপায়ণ সিটি এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড এর মধ্যে সমঝোতা চুক্তির স্বাক্ষর শেষে এই কথা বলেন তিনি। দেখুন সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। আধুনিক চিন্তাকে লালন করে এগিয়ে চলছে দেশের আবাসন শিল্পের প্রথম মেগা সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্র্যান্ড লঞ্চে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল জানান, দেশের অন্যতম রূপায়ণ মেগা সিটির মাধ্যমে গ্রাহকদের পাশে থাকবে বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের সকল পণ্য। ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটস এবং রূপায়ণ সিটি উত্তরা আমরা একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা আসলে একটা নতুন দিগন্ত উন্মোচন করলাম। যারা উন্নত ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আমরা একটা সলিউশন রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহকদের জন্য, সম্মানিত কাস্টমারদের জন্য, ক্লায়েন্টদের জন্য আমরা দিতে পারি। সো এই জন্যে যে আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনের জন্য আমি রূপায়ণ সিটি উত্তরার সিও জনাব মাহবুব সাহেব এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান জানান, সম্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর রূপায়ণ সিটি। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের ক্লায়েন্টদের জন্য বরাবরই লাইফস্টাইল রিলেটেড আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাদের সাথে আমরা এরকম অ্যাসোসিয়েশন করে যাচ্ছি, যাতে আমরা যেটা বলছি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা লাইফস্টাইলে মানুষ এখানে এনজয় করতে পারে। তো সেটারই পার্ট হিসেবে আজকে আমাদের ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের সাথে যে এমওইউটা হয়েছে, এটার পার্টে আমাদের ক্লায়েন্টগণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পাবেন। লাইক তারা ফার্নিচার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর থেকে তারা একটা ডিসকাউন্ট ফেসিলিটি পাবেন আমাদের এই রূপায়ণ সিটির ব্যানারে। দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসাবে সুপরিচিত। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রেতার আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের পাশাপাশি ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধামরাই উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সহ তার সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গুর এলাকায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ সহ তার সমর্থকদের উপর এই হামলা হয়। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী খালেদ মাসুদ খান লালটুর সমর্থকদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছে। মোহাম্মদ আব্দুল লতিফ নির্বাচনী এলাকায় ভোট চাইতে গেলে তার উপর লাঠি সোটা নিয়ে হামলা করে মোটরসাইকেল প্রতীকের কর্মী মোহাম্মদ মেসের আলী ও আক্কাস আলী। আক্কাস আলী এবং মেসের আলী সহ 10-15 জন লোক আজকে সকালে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে এবং রাস্তার যত পোস্টার আছিল সব ছিঁড়ে ফেলেছেন। আমরা এখানে আসার পরে আবার আমাদের নেতা কর্মীদের উপরে ও হামলা করে, ওরা তদন্ত করে যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটার একটা ব্যবস্থা নেন। প্রসঙ্গ, আম সংগ্রহের জন্য বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের পর সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, গোপালখাস ও বৈশাখী সহ সুস্বাদু বিভিন্ন প্রজাতির দেশি আম। কৃষকরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। চলতি বছর 250 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন
কৃষি বিভাগ। সাতক্ষীরার প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপাল খোস ও বৈশাখী সহ বিভিন্ন প্রজাতির দেশি আম। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে কৃষি বিভাগের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ। সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ বিদেশে। গুণগত মানের এই আম ইতিমধ্যে উঠতে শুরু করেছে বাজারগুলোতে। তবে চাষিরা বলছেন আবহাওয়া খারাপ থাকায় আমের উৎপাদন কম হয়েছে। অত্যন্ত তাপদাহের কারণে এবারে বাগানে আমের ফলন কম। মানে আগে যে সাইজ ছিল একটা 500-600 কিলো ওজন, এখন আম ছোট হয়ে গেছে। বাজার খুবই খারাপ। আজকে মনে করেন যে আম কালকে বিক্রি হয়েছে 2200 টাকা মন, 2400 টাকা মন, আজকে 1600, 1500, 1400 এরকম বিক্রি হচ্ছে। ওই আবার কারণে আম কম এবছর। আমরা চাষের এখন যদি এই অবস্থায় এই দাম থাকে তাহলে আমরা ব্যবসায়ী যারা আছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে চলতি বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। গত বছর আমরা 170 মেট্রিক টন আম রপ্তানি করেছিলাম। এবছর আমাদের 350 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা আছে। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব। আমের যে ক্যালেন্ডার আমরা করেছি সংশ্লিষ্ট সকলকে নিয়েই কিন্তু এটা করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আম চাষি, আম ব্যবসায়ী সকলের মতামত, পরিবেশ, আবহাওয়া, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনায় নিয়েই এই ক্যালেন্ডারটা করা হয়। তো সকলে যেন আমের এই ক্যালেন্ডারটা যথাযথভাবে মেনে চলে এই আহ্বান আমি রাখছি। জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। এতে 250 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছে কৃষি বিভাগ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার লাঙ্গলকোটে অপহরণের 14 দিনেও সন্ধান মেলেনি ট্রাক ড্রাইভার সাজুর। নিখোঁজ সাজুর স্ত্রী রিনা বেগম বলেন, মুঠোফোনে কল দিয়ে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণের কল আসে রাত্রে 1 তারিখে 8:30টায় আমার ফোন দিয়ে বলতেছে, আপনি কি সাজুর ওয়াইফ? আমি কই জি। আপনি কি সাজুকে জীবিত চান? আমি কই জি। ওরে যদি কোনো নিতে চান আমাকে 20 লাখ টাকা দেন। 20 লাখ টাকা দিলে ওরে দেব, না দিলে ওরে আমি কাইটা নদীতে বাসা দিম। আমি আমার স্বামীর 20 লাখ টাকা দিমু কই থেকে? আমার কাছে তো অত টাকা নাই। আমার স্বামীর আমরা ফেরত চাই। আমার আব্বু কোথায় আছে, কি জীবিত আছে নাকি মেরে ফেলছে আমরা এটাও জানি না। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা আমার আব্বুকে আমাদের কাছে জীবিত ফিরাই না দেন। আমরা আমার আব্বুকে জীবিত চাই। 12-14 দিন হয়ে গেছে, থানায় অভিযোগ জানাইছে, থানায় কোনো অ্যাকশন নেয় নাই, কোনো তদন্ত করে নাই। এখন আমরা কোর্টে হের ওয়াইফে যাইয়া মামলা করছে, আমরা মামলা সাক্ষী দিছি। এখন আমরা বিপদে আছি সাক্ষী দিয়া। আসামিগণ সবাই আমাকে বলতেছে আমগোরা গুম করবো, খুন করবো, মেরে ফেলবে। প্রশাসনের কাছে আবেদন জানাতেছি যে জীবিত উদ্ধার করার জন্য। গাইবান্ধা পৌরসভার 4 নং ওয়ার্ডের থানা পাড়ায় আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতলুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ডের কাউন্সিলর রকিউল হাসান সুমন, ফজলে করিম নান্টু, খালেদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তারা জানান এই ড্রেনটি নির্মিত হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এ সময় মেয়র জানান গাইবান্ধা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে পৌরসভা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বৃদ্ধ বয়সে যেন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মহিলা যুবলীগের উদ্যোগে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের লালখান বাজার এলাকায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিম বানু নীলুর সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য দিলারা ইউসুফ ও চট্টগ্রাম যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রওশনী। পরে বৃদ্ধাশ্রমে থাকা মাদেরকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এবার বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে ধান কাটা। কৃষকরা বলছেন এবার উৎপাদন খরচ বেশি হলেও ফলন ভালো হয়েছে। হাটে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে লাভের মুখ দেখবেন বলে জানিয়েছে কৃষকরা। রায়গঞ্জ থেকে রুহুল আমিন বুকুলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বাতাসে দুলছে সোনালী ধানের শীষ, আর সেই ধান কাটা আর মাড়াইয়ে দম ফেলার ফুসরত নেই সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকদের। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন হয়েছে বেশ। কৃষকরা বলছেন চাষে খরচ বেশি হলেও হাটে ন্যায্য মূল্য পেলে লাভের আশা তাদের। গরমে আমাদের ধান কাটা খুব কষ্ট হচ্ছে এবং এই তুলনায় আমরা মজুরি খুব কম পাচ্ছি। ধান করেও কাটতে হচ্ছে, টাকা দিয়েও কাটতে হচ্ছে, যে যেরকম নিবার পারতে হচ্ছে। নিয়ে আমরা একসাথেই কাজ করি, আমাদের মজুরি কম দেয়। তার আগে বছর চাইতে এবার ইনশাআল্লাহ ধানের সিটটা নাই, ধানের ফলন ভালো হয়েছে, ধানের খরচ একটু বেশি হয়েছে। এদিকে ধান চাষে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য পেতে কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। এই বছর রোগ এবং পোকামাকড় আক্রমণ কম হওয়াতে ফলন ভালো হয়েছে এবং আজকে পর্যন্ত আমাদের ৪,৮০০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। চলতি মৌসুমে রায়গঞ্জে ১৯,৪৯০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করব সকালের এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছে আরও একবার। দেশের মাটিতে পা রাখলো সোমালিয়ার জলদস্যুদের হাতে থেকে মুক্ত এমভি আবদুল্লাহ নাবিকরা। চট্টগ্রাম বন্দরের সংবর্ধনা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফর নিয়ে মাতামাতি কিছু নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং শান্তকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। সহ অধিনায়ক তাসকিন বাদ পড়েছেন সাইফুদ্দিন। সকালে এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।